নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন সমরেশ মজুমদারের লেখা একটি নভেলেট অহংকার। আজ শোনাতে চলেছি এটির দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আসুন শুরু করি। টাকা পয়সা মিটিয়ে দেওয়া হলো, গুনে গুনে 2.5 লক্ষ টাকা। হরিপদ সাহা বলেছিল, কত টাকা ওয়াইটে নেবে জিজ্ঞাসা করে নিন, আমি রসিদ করব কি করে। মালিনী সোম সেদিক দিয়ে গেলেন না, নিজের হাতে লিখে দিলেন 2.5 লক্ষ টাকা। তিনি ছবির জন্যে আগাম নিলেন। পরিবর্তিত চিত্রনাট্য সম্পর্কে আর কোনো আপত্তি নেই মালিনী সোমের। সুব্রত শুটিংয়ের তারিখগুলো দিয়ে এলো তাকে। কাউকে আনতে যেতে হবে না, ঠিক সময়ে নিজে চলে যাবেন তিনি। তবে হরিপদ সাহা যেন 2টো দারোয়ান রাখে ফ্লোরের মুখে। কোনো অবাঞ্ছিত মানুষ দেখলে তিনি শটান ফিরে আসবেন। প্রচন্ড টেনশনে ছিল সুব্রত। সত্যি এটা চমকে দেবার মতো খবর। মালিনী সোম এতকাল বাদে তার ছবিতে অভিনয় করছেন। লোকে ওকে দেখার জন্যেই তার ছবি দেখবে। সে যদি অনেক কষ্টে ধার ধর করে একটা ছবি বানাতো, তাতে লোক হতো কিনা সন্দেহ। প্রথম ছবির ভাগ্যেই ঘটেছিল, কিন্তু এবার সে স্বচ্ছন্দে ছবি করার সুযোগ তো পাবেই, উপরন্তু দর্শকদের আগমন সম্পর্কে নিশ্চিন্ত থাকছে। অতএব এই ছবিটাকে যে করেই হোক ভালোভাবে তৈরি করতে হবে। মালিনী সোমের ব্যাপারটা টেকনিশিয়ানদেরও বলা হয়নি। শুটিংয়ের দিন সুব্রত তার সহ পরিচালককে বলল, গেটে গিয়ে দাঁড়াও, মালিনী সোমের গাড়ি এলেই খবর দেবে, আর সোজা মেকআপ রুমে নিয়ে যাবে ওকে। ছেলেটা হতভম্ব হয়ে গেল। মালিনী সোম? হ্যাঁ, নায়িকা করছেন। চেঁচামেচি করার দরকার নেই, যা বললাম তাই কর। কিন্তু খবর চেপে রাখা আর যেখানেই সম্ভব টালিগঞ্জে যায় না। ঠিক সময় এসে মিসেস সোম যখন মেকআপ রুমে ঢুকে গেলেন, তখন বাইরে বেশ ভিড়। সবাই সেটে ঢুকতে চায়। তার মধ্যে নামী টেকনিশিয়ানস থেকে ফিল্ম রিপোর্টাররাও আছেন। হরিপদ সাহার দারোয়ান তাদের ঢুকতে দিচ্ছে না। লাট্টুর মতো পাক খাচ্ছেন হরিপদ সাহা। সুব্রত শেষবারের মতো সেটটা চেক আপ করছিল। তিনি দৌড়ে এলেন। আরে মশাই, আপনি এখানে? ওদিকে ম্যাডাম এসে গেছেন মেকআপ রুমে, সেখানে যাবেন না কেন? কেন মানে? অত বড় অভিনেত্রী, পাবলিক ভিড় করে এসেছে, একটু তেল না দিলে চলে? কি লোক আপনি! হরিপদবাবু, আমি ছবির পরিচালক, এই কাজটা আমায় করতে দিন। ওকে আজ কি করতে হবে তা উনি জানেন। আমার অ্যাসিস্ট্যান্ট ওর মেকআপ রুমের বাইরে দাঁড়িয়ে আছে। তেল দেবার দরকার হলে আপনি যান। তারপর ক্যামেরাম্যানকে ডেকে এসে জিজ্ঞাসা করলো, লাইটস ঠিক আছে? হ্যাঁ, আমরা রেডি। হরিপদ শাহ এখনো দাঁড়িয়ে। কিন্তু আমাকে তো মেকআপ রুমে মানে ঢোকাটা ঠিক নয়। ওর সঙ্গে আমার এখনো আলাপ হলো না। আগে তো আলাপ ছিল বলেছিলেন। সে অনেক কাল আগের কথা, এখন কি ছাই ওর মনে আছে? ঠিক আছে, সুযোগ পেলে নিশ্চয়ই আলাপ করিয়ে দেব। সব রেডি হয়ে গেলে সুব্রত খবর পাঠালো, সেটে এখন বাইরের কেউ নেই। হরিপদবাবু দূরে একটা চেয়ারে উদ্গ্রীব হয়ে বসে আছেন। নায়িকার বোন যে করছে, সে গ্রুপ থিয়েটারের ভালো অভিনেত্রী। তাকে চরিত্রটা বুঝিয়ে দিয়েছে সুব্রত। ম্যাডাম সোমের নাম শুনেই মহিলা খুব টেনশনে আছেন। সহকারী পরিচালক খবরটা দিতেই কপালে ভাঁজ পড়ল মালিনী সোমের। এরকম তো হওয়ার কথা নয়। চিরকাল দেখেছেন মেকআপ রুম থেকে পরিচালকরাই তাকে সসম্মানে ডেকে নিয়ে যায়, আর এই ছবিতে তিনি তো দয়া করে কাজ করছেন। কিন্তু ম্যাডাম সোম বেরিয়ে এলেন। সেট থেকে মেকআপ রুম বেশি দূরে নয়। এমনভাবে ব্যবস্থা করা হয়েছে যাতে যাওয়া আসা কেউ দেখতে না পায়। সেটে ঢুকেই তিনি থমকে দাঁড়ালেন। তারপর হাত জোড় করে সবাইকে নমস্কার করে সুব্রতর সামনে চলে এলেন। সুব্রত তার সহকারীকে বলল, তুমি ম্যাডামকে সিচুয়েশনটা বুঝিয়ে দিয়েছ? বুঝেছি। ম্যাডাম সুব্রতর দিকে স্পষ্ট তাকালেন। টেক করতে পারো। রিহার্সাল? তাহলে আমায় ডেকেছো কেন? ঠিক আছে, একটা মনিটর? আমি বসছি। কো আর্টিস্টের নাম? ম্যাডাম সোম ফ্লোর থেকে নেমে একটা চেয়ারে বসে পড়লেন। সুব্রত ঠোঁট কামড়ালো।
এত ডাঁট! কোনো রকম রিহার্সাল ছাড়াই ফাইনাল টেক চায়। অ্যাসিস্ট্যান্টকে প্রক্সি দিতে বলে সুব্রত একবার গ্রুপ থিয়েটারে মেয়েটিকে দিয়ে অ্যাকশন করিয়ে নিল। তারপর ডাকলো, আসুন। ম্যাডাম সোম উঠে দাঁড়ালেন। সমস্ত ফ্লোরের মানুষ এখন তার ওপর থেকে চোখ সরাচ্ছে না। 3টে শব্দ ছিল, একেবারেই ওকে করতে হলো সুব্রতকে। শেষ করা মাত্র ম্যাডাম মেয়েটিকে বললেন, শুনুন ভাই, কেউ যখন দুঃখের কথা বলে তখন অমন বোকার মতো তাকিয়ে থাকতে নেই। পছন্দ না হলে মুখের পেশি শক্ত করবেন, হলে নরম এবং সহানুভূতিশীল। ঘাবড়াবার কোনো কারণ নেই। মেয়েটি বলল, না মানে। ম্যাডাম বললেন, নেক্সট শট নাও সুব্রত। তরতর করে কাজ এগিয়ে যাচ্ছিল। হরিপদবাবু রোজই ঘুরঘুর করছেন, কিন্তু ম্যাডামের ধারে কাছে আসতে পারছিলেন না। তৃতীয় দিনে শুটিংয়ের সময় হঠাৎ ম্যাডাম ডাকলেন, হরিপদবাবু। এরকম অভাবনীয় সুযোগে ছুটে এলেন ভদ্রলোক। বলুন ম্যাডাম। আজকের কাগজে স্টেটমেন্টটা আপনি দিয়েছেন? না, না, না তো। কিন্তু আপনার নাম বেরিয়েছে। আমি ছবিতে কাজ করছি সুব্রত। তোমার সঙ্গে চুক্তি ছিল তোমরা এ ব্যাপারে মুখ খুলবে না। একটা খবরের কাগজ ছুড়ে দিলেন মালিনী সোম হরিপদবাবুর দিকে। সুব্রত অসহায় চোখে তাকালো। হরিপদবাবু জিভ কেটেছেন। না ম্যাডাম, আমি মুখ সেলাই করে রেখেছি। ব্যাটারা আমার নামে ফলস কথা চেপেছে। মামলা করুন। করব। সঙ্গে সঙ্গে মাথা নাড়লেন হরিপদ। সেদিনই নায়কের সঙ্গে নায়িকার প্রথম দেখা দৃশ্য তোলা হবে। নায়ক অতীশ কুমার সেজে গুজে বসেছিল। তার চোখ মুগ্ধ দৃষ্টিতে দেখছিল মালিনী সোমকে। এই কয় বছরে সে খুব জনপ্রিয় হয়েছে। অনেক নায়িকার সঙ্গে অভিনয় করেছে, কিন্তু এমন সুন্দর এক ব্যক্তিত্বপূর্ণ মহিলা সে কখনো দেখেনি। দৃশ্যটি ছিল নায়ক নায়িকার বাড়িতে এসেছে। সে নায়িকার বোনের পরিচিত, সেই সুবাদে দেখা করতে এসেছে। নায়িকার বোন নেই বাড়িতে। নায়িকা তাকে জিজ্ঞাসা করবে, কি দরকার? দেখা মাত্র নায়ক নায়িকার প্রেমে পড়ে যাবে। ম্যাডাম বললেন, আজকেই যতটা পারো তুলে নাও সুব্রত। ইয়েস ম্যাডাম। সুব্রত কথাটা বলে অতীশ কুমারকে ডাকল। আপনার কি রিহার্সালের দরকার হবে অতীশবাবু? সে কি, রিহার্সাল ছাড়া ঠিক করবেন কি করে? অতীশ কুমার উঠে এসে মালিনী সোমের সামনে দাঁড়ালো। নমস্কার, আমার নাম অতীশ। আমি আপনার গুণমুগ্ধ। হাসলেন মালিনী সোম। তারপর বললেন, রিহার্সালটা দিয়ে নিন। আমাদের কাজের ধারাটা অন্যরকম। ওটার জন্য ফ্লোরে সময় নষ্ট করা পছন্দ করি না। বেশ, সুব্রতবাবু, আপনি টেক করুন। অতীশ খুব আত্মবিশ্বাসে কথাটা বলল। ডায়লগগুলো আর একবার শুনিয়ে দেওয়ার পর সুব্রত নির্দেশ দিল, স্টার্ট। ক্যামেরা এগিয়ে এসেছে অতীশের সামনে। নায়িকাকে দেখে সে বিস্মিত, মুগ্ধ। তাই চমৎকার বলল, কে আপনি? নীলা বাড়িতে নেই, কিছু বলতে হবে? অতীশ কুমারের সংলাপ ছিল, আমি এসেছিলাম শুধু এইটুকুই। অতীশকে চেষ্টা করতে দেখা গেল। সাধারণ সংলাপ, কিন্তু তার চোখে শুধুই আবেগ, ঠোঁটে কোনো শব্দ ছড়ল না। বিরক্ত সুব্রত চিৎকার করল, কাট! সঙ্গে সঙ্গে ক্যামেরা নিশ্চল হলো। ফ্লোরের প্রতিটি মানুষ স্তব্ধ। সুব্রত এগিয়ে গেল। কি ব্যাপার, আপনার তো ডায়লগ ছিল অতীশবাবু, বোবা হয়ে গেলেন কেন? ততক্ষণে অতীশ ধাতস্থ হয়েছে। সে সহকারী পরিচালককে জিজ্ঞাসা করল, ডায়লগটা কি ছিল যেন? হঠাৎ যে কি হয়ে গেল। শেষ কথাটা নিজেকেই বলা। সুব্রত বলল, এই জন্যে রিহার্সালের দরকার হয়, মিছিমিছি ফিল্ম আর সময় নষ্ট। শেষ কথাটা যে মালিনী সোমকে শোনানোর জন্য, এটা বোঝাতে সে তার দিকে তাকালো না। মালিনী সোম বললেন, রাগ করছো কেন? এরকম ভুল প্রথম প্রথম আমাদেরও হতো। কথাটাকে ভালোভাবে নিল না অতীশ। আমি নতুন নই ম্যাডাম, ফিল্মে 10 বছর হয়ে গেছে, মোর দ্যান 70 ছবিতে কাজ করেছি। মালিনী সেই মোহিনী হাসি হাসলেন। আমার সঙ্গে তো নতুন। অমনি বিহ্বল হয়ে তাকালো অতীশ কুমার। ঠিক সেই সময় সুব্রত চেঁচালো, ম্যাডাম,
আপনি জোন থেকে বেরিয়ে আসুন প্লিজ। কেন? ঘাড় বেঁকালেন ম্যাডাম সোম। অতীশবাবুকে একবার রিহার্সাল করতে হবে। অতীশের দিকে তাকালেন মালিনী সোম, তারপর ভুবন মোহিনী হাসলেন। ঠিক আছে, আমি ওর সঙ্গে রিহার্সাল দিচ্ছি। অতীশের মুখে হাসি ফুটল। ধন্যবাদ। হেল্প মি টু হেল্প ইউ। তার মানে? কপালে ভাঁজ পড়ল সোমের। আমি ভালো করলে তো আপনি আরো ভালো করবেন, তাই না? ঠিক বলেছ ভাই। এবার হাসলো অতীশ কুমার। আমি কিন্তু আপনাকে দিদি বলতে পারবো না। সঙ্গে সঙ্গে চোখ তুলে তাকালেন ম্যাডাম সোম। কেন? তাহলে আপনার সঙ্গে প্রেমের সংলাপ বলবো কি করে? মিসেস সোমের ঠোঁট যুক্ত হলো। কিন্তু তারপর যে ঘটনাগুলো একটার পর একটা ঘটে গেল তার জন্য মোটেই প্রস্তুত ছিল না সুব্রত। ইউনিটের সবাই সেসব দেখেছে এবং বুঝছে। তা নিয়ে কানাকানিও চলছে স্টুডিও মহলে, এবং এই ধরনের গুজব বাইরে বেরিয়ে যাবেই, গিয়েছেও। যদিও কোনো পত্রিকার গুজব কলমে ঘটনাটা ওঠেনি, তবে জানতে বাকি নেই কারো। সুব্রতর খুব অস্বস্তি হচ্ছিল। অতীশের শুটিং না থাকলেও সে এসে বসে থাকে ফ্লোরে। চেকিং শেষ হলেই তার পাশে বসে গল্প করেন ম্যাডাম সোম। ধারে কাছে আর কারো চেয়ার তখন রাখা যাবে না। খানিকটা দূরে দাঁড়িয়ে হরিপদ সাহা ফ্যাল করে সেদিকে তাকালো। এমনকি ম্যাডামের মেকআপ রুমেও মাঝে মাঝে ডাক পড়ে অতীশের। এসব ঘটনা দেখেও দেখে না সুব্রত, কিন্তু মাঝে মাঝেই অন্যমনস্ক হয়ে যায়। এখন তার আর্থিক কষ্ট নেই। পরিচালক হিসেবে তার পাওনা টাকা হরিপদবাবু দিয়েছেন। প্রত্যেক দিন শুটিং এর পরে সুদেষ্ণার সঙ্গে তার দেখা হয়। সুদেষ্ণাকে সে কথা দিয়েছে এই ছবি হিট করলেই তারা বিয়ে করবে। ম্যাডাম সোমের ঘটনাটা ওকে বলেছিল সুব্রত। তার ফ্লোরে সুদেষ্ণা বাইরের লোক নয়। সব শুনে সুদেষ্ণা বলেছে, আমার বিশ্বাস হচ্ছে না। ইউনিটে সবাই দেখেছে আর বিশ্বাস না করে পারি? দুজনের বয়সের পার্থক্য অন্তত 25 বছরের। উনি কি করে অতীশের প্রেমে পড়লেন তাই বোধগম্য হচ্ছে না। ভদ্রমহিলা সম্পর্কে ইমেজ ছিল। সুদেষ্ণা বলেছিল, আমি বলছি ব্যাপারটা সত্যি নয়। অতীশ কুমার কি ওর বাড়িতে যায়? মানে স্টুডিওর বাইরে ওদের দুজনের কোনো সম্পর্ক আছে? এই খবরটা জানতো না সুব্রত। পরদিন হরিপদ সাহা যখন তাকে একান্তে বললেন, এরকম ব্যাপার তো চুক্তিতে ছিল না মশাই। ফিল্মের সংলাপ ছাড়া উনি অন্য কারোর সঙ্গে একটা কথাও বলবেন না, এইরকমই তো বলেছিলেন। তাতে আপনার কি ক্ষতি হচ্ছে? ক্ষতি? এত বছর বাদে ফিরে এসে উনি বাচ্চার প্রেমে পড়েছেন এ খবর শুনলে পাবলিক আর ওকে রেসপেক্ট করবে? হরিপদ সাহা উত্তপ্ত। পাবলিক ওর অভিনয় দেখবে, ব্যক্তিগত ব্যাপার নিয়ে নিশ্চয়ই মাথা ঘামাবে না। তাছাড়া আমি খবর পেলাম অতীশকে উনি কোনোদিন বাড়িতে অ্যালাউ করেননি। এমনকি স্টুডিও থেকে ফেরার সময় কোনোদিন এক গাড়িতে ওদের দেখা যায়নি। এইসব ব্যাপার নিয়ে আপনি মাথা ঘামাবেন না। একটা ব্যাপার লক্ষ্য করেছেন? এই ছবিতে অতীশ অসাধারণ অভিনয় করছে। ওর কেরিয়ারে এটাই বেস্ট। কি করে সম্ভব হলো তা ভেবেছেন? হরিপদ সাহা মাথা নাড়লেন। তা ঠিক, এরকম উৎসাহ পেলে পঙ্গুও পাহাড় ডিঙিয়ে যেতে পারে। কিন্তু মহিলা আমার সঙ্গে একদিনও ভালোভাবে কথা বললেন না। বিং আ প্রডিউসার আমি খুব ইনসাল্টেড বোধ করছি। কেন, সেদিন তো আপনার সঙ্গে কথা বলতে দেখলাম। সুব্রত হাসল। মামলা করতে বলছিল? আরে মশাই, মামলা করলে তো নিজের বিরুদ্ধে মামলা করতে হয়। তার মানে কাগজে ছাপা হয়েছে বলে যদি মামলা করি তাহলে টিকবে মামলা? প্রমাণ করতে পারবো যে ম্যাডাম আমার ছবিতে কাজ করছেন না? করলেও কোনোদিন এই ছবি আমি রিলিজ করতে পারবো? নিজের গলায় নিজের হাতে ছুরি মারতে হবে। মহিলা কিরকম প্ল্যান দেখেছেন? বলে কিনা মামলা করুন। হরিপদবাবু উত্তেজিত। আপনি কি করলেন? আমি একটা চিঠি কাগজে পাঠিয়ে দিচ্ছি। এই সংবাদ আমার মুখ থেকে কেউ শোনেন। যা ছাপা হয়েছে তা সাংবাদিকের নিজের দায়িত্বেই হয়েছে। চিঠি ছাপা হয়েছে? হবে না। সেটা যাতে না হয় তাই ভেতর থেকে চেপে দিচ্ছি। কিন্তু চিঠি যে দিয়েছি তার রসিদ রেখে দিচ্ছি। ম্যাডাম জিজ্ঞেস করলে দেখাও। তার জিজ্ঞাসা করার কথা কি ওর মাথায় আছে? অতীশ ছোঁড়াকে নিয়ে দিন রাত গুনগুন করে যাচ্ছে। আর অতীশেরই বা কি দোষ? ফিগার দেখেছে? ওর শুটিং থাকলে আমি রাত্রে ঘুমোতে পারি না।
ফোঁস করে নিঃশ্বাস পড়ল। হরিপদবাবু, ম্যাডামের বয়স কত তা জানেন? রাখুন মশাই বয়স, উর্বশী রম্ভা অপ্সরাদের কি বয়স বাড়ে? এভারগ্রিন, চির যৌবনবতী। একটা করে হাসছে আর আমার ছবির এক এক সপ্তাহ হাউসফুল বাড়ছে। ও হ্যাঁ, সুধীর গড়গড়ি আমাকে খুব ধরেছে। ওর নেক্সট ছবি 7 রঙের পাকের নায়িকার রোলে ম্যাডামকে রাজি করিয়ে দিতেই হবে। তা আমি বলেছি করবে না। বলছে রাজি করিয়ে দিতে পারলে 1000 ব্ল্যাক দেবে কমিশন। পারবেন নাকি রাজি করাতে? 50-50? শেষ কথাগুলো ফিসফিস করে বললেন হরিপদ সাহা। হেসে ফেলল সুব্রত। তারপর বলল, আপনি কি চাইছেন এই ছবিটা মাঝপথে বন্ধ হয়ে যাক? দিস ইজ আর লাস্ট ফিল্ম। তাতে এই ছবির ডিমান্ড আরও বাড়বে। ওসব প্রস্তাবে মোটেই কান দেবেন না। হরিপদবাবু মাথা নাড়লেন। ঠিক কথা, ঠিক কথা। শুটিং চলছিল। মালিনী সোমের অংশগুলো প্রথমে তুলে নিচ্ছিল সুব্রত। টানা শুটিং চলছে। মালিনী সোমের সঙ্গে কাজের বাইরে কম কথা হয় সুব্রতর। দারুণ চাপের মধ্যে থাকায় চোখে সর্ষে ফুল দেখছে সে। একদিন শুটিংয়ের শেষে হরিপদবাবু তাকে একপাশে ডেকে নিয়ে গেলেন। 10 দিন কাজ বন্ধ রাখতে হবে ভাই। আজকাল উনি খুবই মধুর সম্বোধন করে থাকেন। আঁতকে উঠল সুব্রত। কেন? হাতে টাকা নেই, ব্যবস্থা করতে 10টা দিন লাগবে। টাকা নেই মানে? সুব্রত হতভম্ব। আমি কি করব? 1 বছরের টাকা 1 মাসে খরচ করতে গেলে একজন গৌরী সেন দরকার হয়। আমার কি জানা ছিল 2 মাস আগেই যে এ বিপদে পড়তে হবে? এর মধ্যে 1,05,000 গলে গিয়েছে। যাদের যাদের কাছে ধারের জন্য যাচ্ছি সেই মোটা সুদ হাঁকছি। এখন আমার হাতে একটাও পয়সা নেই। রুমালে মুখ মুছলেন তিনি। মাথায় বাজ পড়ল যেন। সুব্রত শূন্য চোখে তাকালো। ক্রমশ তার চোয়াল শক্ত হয়ে এলো। আপনি তো প্রথম থেকেই জানতেন যে এইভাবে খরচ হবে, তাহলে রাজি হলেন কেন? ভেবেছিলাম ম্যানেজ করতে পারবো, কিন্তু পারলাম না। 5 জনকে কিছু বলার দরকার নেই। আপনি 10 দিন বাদে শুটিং ফেলুন। আমি এর মধ্যে ঠিক অসম্ভব। ম্যাডাম রাজি হবেন না। কেন রাজি হবেন না কেন? 2 মাস শেষ হতে এখনো বেশ দেরি আছে। রাজি না হলে তাকেই বলুন না একটা কাবলিওয়ালা ঠিক করে দিতে। ধার করছি। আমি স্পষ্ট বলে দিলাম 10 দিন শুটিং বন্ধ রাখতে হবে। হরিপদবাবু সরে গেলেন সামনে থেকে। সুব্রত ভেবে পাচ্ছিল না সে কি করবে। আর্টিস্টরা যে যার বাড়িতে চলে গিয়েছে। কাল সকাল 10টায় একটা আউটডোর রয়েছে। মালিনী সোমের জন্য পুলিশের ব্যবস্থা করা হয়েছে। কলকাতা থেকে 18 কিলোমিটার দূরে। উনি বাড়ি থেকে যাওয়া আসা করবেন। আজ সন্ধ্যের পরেই টেকনিশিয়ানদের সেখানে রওনা হওয়ার কথা। তারা সেইভাবেই তৈরি হয়ে এসেছে। এখন শুটিং ক্যান্সেলড জানলে সবাই বুঝে যাবে টাকা পয়সা হাতে নেই। কারণ অন্য কোনো দুর্ঘটনার কথা তারা জানে না। তাছাড়া সমস্ত ব্যবস্থা বানচাল হয়ে যাচ্ছে যখন, তখন সবাইকে আজ রাত্রের মধ্যেই জানানো দরকার। বেশ কিছুক্ষণ ঝিম ধরে বসে রইল সে। কিছুই করার নেই। অন্তত 1,00,000 টাকার দরকার। তার কাছে সেটা আকাশ কুসুম। সে সহযোগীদের দিকে তাকালো। ওরা এখন হরিপদবাবুর মুখে জেনে গেছে কাল থেকে শুটিং হবে না। কেউ কেউ এবার জিজ্ঞাসা করতে এলো সুব্রতকে। সুব্রত বলল, তোমরা যা শুনেছ আমিও তাই শুনেছি। শুটিং কবে থেকে? সেটাও বলা যাচ্ছে না। কি আশ্চর্য, আমরা অনির্দিষ্টকালের জন্য বসে থাকবো? সুব্রত ঘাড় নাড়ল। এর অর্থ সে নিজেই জানে না। সে উঠল। হরিপদবাবু ধারে কাছে নেই। সুব্রত সহকারীদের বলল তার জন্য অপেক্ষা করতে। শুটিংয়ের সময় হরিপদবাবু 2টো গাড়ি সব সময় হাতের কাছে রাখতেন। তার একটা নেই। দ্বিতীয়টাকে নিয়ে বেরিয়ে পড়ল সে। ড্রাইভারকে বলল মালিনী সোমের বাড়িতে যেতে। যাবার আগে এই ভদ্রমহিলাকে জানানো দরকার কাল শুটিং হচ্ছে না। ওকে আউটডোরে যেতে হবে না। সন্ধ্যের অন্ধকারে আলিপুরের দিকে যেতে যেতে তার মনে হলো সব শেষ হয়ে গেল। মন্দ বরাত তার কোনোদিন শেষ হবে না। এত আশা জাগিয়ে শেষ পর্যন্ত সব চুরমার হয়ে যাবে। সে ঠিক করলো যেমন করেই হোক মালিনী সোমকে রাজি করাবে।
10 দিন পিছিয়ে যাওয়া মানে ডাবিং 2 মাসের মধ্যে হবে না, তাহলেই চুক্তি শেষ হয়ে যাবে। ভেতরে ভেতরে কাঁপুনি অনুভব করলো সে। মালিনী সময় ড্রয়িং রুমে পৌঁছতে সামান্য ঝামেলা হয়েছিল। দারোয়ান তাকে জানিয়েছিল ম্যাডাম খুব ক্লান্ত, এখন দেখা হবে না। সে বারংবার অনুরোধ করতে ভেতর থেকে ছাড়পত্র এলো। সোফায় বসে অভ্যাসে সিগারেটের প্যাকেট বের করে আবার পকেটে ঢুকিয়ে রাখলো সে। প্রায় 20 মিনিট পরে মালিনী সোম ঘরে এলেন। সাদা ম্যাক্সি তার পরনে, চুল খোলা, হাঁটতে যেন কষ্ট হচ্ছিল, মুখে ক্লান্তির ছাপ। কি ব্যাপার হঠাৎ? সুব্রত উঠে দাঁড়ালো। আপনার শরীর কি খারাপ? আহ সুব্রত, ডোন্ট আস্ক মি দ্যাট কোয়েশ্চেন। এমন কি কথা যা সারাদিনে বলতে পারো না? আমি পছন্দ করি না কাজের শেষে কেউ আমাকে ডিস্টার্ব করুক। কথাগুলো বলার সময় খুব জোরে জোরে নিঃশ্বাস পড়ছিল ওর। আমি বাধ্য হয়েছি এখানে আসতে। বাধ্য? আশা করি তুমি ওই রাঙামূল অতিষ্ঠার ভূমিকা নিচ্ছ না। মানে? সুব্রত অবাক হয়ে প্রশ্ন করল। তুমি কেন এসেছো এখানে? আপনি কি ভাবছেন? আমি টায়ার্ড সুব্রত। তোমার এই অতীশ কুমারের সঙ্গে আমার শুটিং শেষ হয়েছে, আর একদিন আছে। গুড গুড। তুমি ওর কাছে কেমন কাজ পেলে সুব্রত? আমি এই জন্য আপনার কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞতা? থাক, কেন এসেছো? সুব্রত স্পষ্ট চোখে তাকালো। কাল থেকে শুটিং বন্ধ। সে কি? কেন? চমকে উঠলেন মালিনী সোম। হরিপদ সাহার হাতে এই মুহূর্তে আর টাকা নেই। টাকা নেই? কই, সারাদিনে এই কথা একবারও জানাওনি কেন? আমি জানতাম না, একটু আগে জেনেছি। হঠাৎ পাগলের মতো চিৎকার করে উঠলেন মালিনী সোম। কি ধরনের ডিরেক্টর তুমি? শুটিং হবে নাকি জানো না? ভগবান, শেষবার তুমি আমাকে দিয়ে কি ভুল করালে! লোকে বলবে মালিনী সোম একটা ছেলের কথায় ভুলে এমন ছবি করলো যা কোনোদিন সম্পূর্ণ হবে না। কেন বলনি পুরো টাকা হাতে নিয়ে তোমরা কাজে নামছো না? আমি জানতাম না, বিশ্বাস করুন। তুমি কিছুই জানো না, অথচ ঠিক আছে, বেরিয়ে যাও। আপনি আরো 10টা দিন। নো। সুব্রতকে থামিয়ে দিলেন মহিলা। আর সম্ভব নয়, আর সময় দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু ছবিটাকে শেষ না করে আমি যেতে পারবো না। আই মাস্ট ফিনিশ ইট। কত টাকা লাগবে তোমার ডাবিং কমপ্লিট করতে? সুব্রত অনুমানে অঙ্কটা বলল। মহিলা এক মুহূর্ত চিন্তা করলেন, তারপর ধীরে ধীরে ভেতরে চলে গেলেন। সুব্রত ঠিক বুঝতে পারছিল না সে কি করবে। ম্যাডাম তাকে বসতে বলেননি, ভীষণ বিভ্রান্ত দেখাচ্ছিল তাকে। ঠিক সেই সময় পরিচারিকাটি এগিয়ে এলো। ওর হাতে ছোট্ট একটা ব্রিফকেস। পরিচারিকাটি ওর দিকে একটা চিঠি এগিয়ে দিল। সুব্রত, এখানে টাকাটা আছে। কাল সকালেই আমি আউটডোরে যাচ্ছি। ধন্যবাদ। সুব্রত চোখ বন্ধ করল। ওর শরীর কাঁপছে কৃতজ্ঞতায়। মালিনী সোম পুনশ্চ লিখে জানিয়েছিলেন সে যেন টাকার কথাটা কাউকে না জানায়। সেই সন্ধে আর দেখা করলেন না মালিনী সোম। টাকাটা নিয়ে গাড়িতে উঠে সোজা চলে এলো সে স্টুডিওতে। কাল শুটিং হবে শোনা মাত্র সহকারীরা উজ্জীবিত হলো। হরিপদ সাহাকে টেলিফোন করলো সুব্রত। 10 দিনের মধ্যে টাকা পাবেন? চেষ্টা করছি ভাই, এ তো প্রাণের দায়। হ্যাঁ, তাই করুন। আপনি কি আগামীকাল আউটডোরে যাচ্ছেন? আউটডোরে? তার মানে? কাল তো আউটডোরে কথা ছিল এবং তাই হবে। সে কি? টাকা? টাকা কোথায়? আমি ধার করেছি। ধার? তাই নাকি? কত সুদ? ভালোবাসা। কথাটা বলে লাইন কেটে দিল সুব্রত। আজ ছবির শেষ শুটিং। সরমা তপনের ছেলেকে বাঁচানোর জন্য ওর কিডনি দান করেছে। খবর এসেছে ছেলেটি বেঁচে যাবে। ডাক্তাররা আপত্তি করেছিলেন। সরমার শরীর রক্তাল্পতায় ভুগছে। এই অবস্থায় অপারেশনের ঝুঁকি আছে। নিষেধ শুনে নিষেধ। জিজ্ঞাসা করেছে তার নিজের লিভার ঠিক আছে কিনা। সেটার কোনো খুঁত নেই জেনে সে জোর করেছে। বন্ড লিখে দিয়ে অপারেশন করিয়েছে। তারপর কয়েকটি নাটকীয় ঘাত প্রতিঘাতের মধ্যে সরমা জেনেছে তপনের স্ত্রী তার এই দেওয়াটাকে সন্দেহের চোখে দেখেছে। সেই একই হাসপাতালে
আরেকটি লিভার রিপ্লেসমেন্ট কেসের সঙ্গে কথা বলে সরমাটটা তাদের দিয়ে তাদেরটা নিজের ছেলের শরীরে বসানোর ব্যবস্থা করেছে। খবর শোনা মাত্র তার মাথা ঘুরে গেল। পড়ে যাওয়ার সময় সে হাসপাতালের বিছানার কোনায় আঘাত পেল এবং এখন সে মৃত্যুর মুখোমুখি। এই অবস্থায় ছুটে এসেছে তপন। ডাক্তারদেরও কিছু করার নেই। আজ এই দৃশ্যটি তোলা হবে। গত রাত্রে এক ফোঁটা ঘুম হয়নি সুব্রত। দৃশ্যটা কিভাবে ক্যামেরায় নেবে তা স্ক্রিপ্ট লেখার সময় সে ভেবেছিল। কাল নতুন করে ভাবতে গিয়ে যে মুখটা বারংবার মনে পড়েছিল সেটা তার দিদির। দিদি আজ নেই। বহরমপুরে গরিব মাস্টারমশাইয়ের ছেলে মেয়ে ওরা। শিশু বয়সে বাবা মারা যাওয়ার পরে সংসারের সমস্ত দায় দায়িত্ব মাথায় তুলে নিয়েছিল দিদি। তিল তিল করে তাদের মানুষ করেছিল নিজের ভবিষ্যৎ কিংবা সুখের কথা না ভেবে। সে দিদি আজ নেই। 3 দিনের জ্বরে তাকে পৃথিবী ছেড়ে যেতে হয়েছিল, তখন সেই মৃত্যুশয্যায় উপস্থিত ছিল সুব্রত। আজকের মৃত্যু দৃশ্যটি চিন্তা করলেই তার দিদির মুখ মনে পড়ে। মারা যাওয়ার সময় দিদির প্রতিটি ভঙ্গি সে চোখ বন্ধ করলেই দেখতে পায়। বস্তুত চিত্রনাট্যের ওই অংশটি সে দিদিকে সামনে রেখেই লিখেছে, দিদির প্রতি তার সামান্য শ্রদ্ধাঞ্জলি। যেহেতু দৃশ্যটি গুরুত্বপূর্ণ তাই সেদিন সবাই খুব সিরিয়াস। বাইরের লোককে কখনোই সেটে ঢুকতে দেওয়া হতো না। সেদিন যেন একটা মাছিও ঢোকেনি। ঠিক 10টায় ম্যাডাম সোম এলেন। সময় ঘড়ির কাঁটার সঙ্গে মিলিয়ে চলেন ভদ্রমহিলা। আজ সহকারী নয়, সুব্রত নিজে এগিয়ে গেল ওর সামনে। আজকের দৃশ্যটা আপনি জানেন, ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। অতীশ কুমার উজ্জ্বল মুখে কাছেই দাঁড়িয়েছিল। তার দিকে একবারও না তাকিয়ে ম্যাডাম বললেন, টেক করো। আজ কথাটাকে মানতে পারল না সুব্রত। বলল, আমার ইচ্ছে আজ একবার রিহার্সাল দিয়ে নি। আমি যেমনটা চাইছি। তুমি কি চাইছো? সুব্রত বিশদ ব্যাখ্যা করল। কথাগুলো চোখ বন্ধ করে শুনলেন তিনি। তারপর বললেন, ঠিক আছে, টেক করো। সুব্রত অতীশ কুমারের দিকে তাকাতে সে বলল, সুব্রতবাবু, আমি কালকে দৃশ্যটা অনেকবার রিহার্সাল দিয়েছি বাড়িতে। এই প্রথম একটা ছবির জন্য আমি বাড়িতে পরিশ্রম করলাম। আমার জন্য চিন্তা করবেন না, টেক করুন। সাদা বিছানায় সরমা শুয়ে, তার শরীরে নানান নল বাঁধা, চোখ এবং ঠোঁট খোলা। চোখের সামনে তপন দাঁড়িয়ে আছে অপরাধীর ভঙ্গিতে। সুব্রত চিৎকার করল, স্টার্ট। ক্যামেরা চালু হলো। সাউন্ড। প্রত্যেকটা মানুষের চোখ এখন ম্যাডাম সোমের দিকে। 3 বার চোখের পাতা বন্ধ করলো এবং খুলল। ঠোঁটও কাঁপল। তারপর ডান হাতটা ধীরে উপরে উঠতেই সুব্রত চিৎকার করল, কাট। তখনও ম্যাডামের সংলাপ শুরু হয়নি। তিনি হতচকিত। অবাক হয়ে তাকালো অতীশ। সেটের সবাই হতভম্ব। ভুলটা কি হলো? সুব্রত দ্রুত মাথা নাড়ল। আপনার কিছুই হচ্ছে না ম্যাডাম। আমি যা চাইছি তার 10%ও না। তার মানে? সাপের মতো ফুস করে উঠলেন মালিনী সোম। চোখ বন্ধ করল সুব্রত। বন্ধ চোখের পাতায় সে নিজের দিদির মুখ দেখতে পেল। আপনি মৃত্যুশয্যায়। পৃথিবীতে বাস করার আর কোনো আকাঙ্ক্ষা নেই। তপনকে দেখে আপনার উদার হতে ইচ্ছে করবে। শুধু যন্ত্রণা নয়, সেই সঙ্গে ভালোবাসা স্পষ্ট হবে। তপনকে দেখা মাত্র কিন্তু সেই আকাঙ্ক্ষাটা আবার ফিরে আসতে চাইবে। আমার দিদি ঠিক এইভাবে পৃথিবী থেকে গিয়েছিলেন। আই ওয়ান্ট ইউ টু ডু দ্যাট। আমি যা করছি ঠিক করছি না, ঠিক করলেন না। তুমি আমাকে অপমান করছো সুব্রত। আপনি খামোকা অপমানিত হচ্ছেন। এই দৃশ্যটায় আমি আপনার সঙ্গে কোনো রকম আপোষ করব না। আমি যা বলবো তা আপনাকে শুনতে হবে। হোয়াট? এত বড় কথা বলার স্পর্ধা তোমার? স্পর্ধা নয়, যোগ্যতা। আমি পরিচালক, আপনি অভিনেত্রী। এই সময় হরিপদবাবু দৌড়ে এলেন সামনে। কিন্তু সুব্রতবাবু, ম্যাডাম তো দারুণ করেছিলেন। আমার চোখে জল এসেছিল দেখতে দেখতে। আপনি অত বড় অ্যাক্ট্রেসকে ওইভাবে বলবেন না মানে। সুব্রত চোখের দিকে তাকিয়ে থেমে গেলেন ভদ্রলোক। সুব্রত বলল, আপনি এই মুহূর্তে বাইরে চলে যান। আমি আমি বাইরে চলে যাব? হ্যাঁ, আপনি আমাকে বিরক্ত করছেন। ছবির পরিচালক আপনি না আমি।
আপনি ঠিক না বেঠিক সেটা আমি বুঝবো। তা ঠিক। আই সে ইউ গেট আউট প্লিজ। আই সে ইউ গেট আউট প্লিজ। আমি ছবি প্রযোজক। প্রযোজকের যা কাজ তাই করুন। এই সেটের শুটিং শেষ না হওয়া পর্যন্ত আপনি ফ্লোরে থাকবেন না। আমাকে কাজ করতে দিন। সুব্রত রূঢ় ভঙ্গিতে কথাগুলো বলল। হরিপদবাবুর মুখ লাল হয়ে উঠেছে। এতগুলো লোকের সামনে তিনি অপমানিত হয়েছেন, কিন্তু আর তর্ক করলেন না তিনি। ধীরে ধীরে মেকআপ রুমের দিকে গেলেন। সমস্ত ফ্লোর স্তব্ধ। ডিরেক্টর প্রডিউসারকে সেট থেকে বের করে দিয়েছে। ম্যাডাম সোমের মতো অভিনেত্রীকে বলেছে ঠিক হয়নি। এরকমটা কেউ কল্পনা করতে পারেনি। ম্যাডাম সোম এতক্ষণ ব্যাপারটা লক্ষ্য করেছিলেন। সুব্রত তার কাছে এগিয়ে এলো। আপনি বড় অভিনেত্রী, আপনার এমন ভুল হচ্ছে কেন? কিছুই ভুল হয়নি। হচ্ছে। আর যদি বলেন ভুল হয়নি, তাহলে বলবো এত বছরে আপনি অভিনয়ের শেখেননি, শুধু ভঙ্গি দিয়ে চোখ বুলিয়েছেন। ফ্লোরে যেন বাজ পড়ল। মিসেস সোম বাকশক্তি রহিত। সুব্রত বলে যাচ্ছিল, ফিল্ম হলো ডিরেক্টরস মিডিয়াম। পরিচালক যা চাইছেন তাই হবে। যে কোনো অভিনেতা অভিনেত্রীর সেটা জানা দরকার। পরিচালক যা চাইছেন তা যদি করা না সম্ভব হয়, তাহলে তিনি কিসের অভিনেতা বা অভিনেত্রী? ম্যাডাম সোমের সমস্ত শরীর কাঁপছিল। নিজের সঙ্গে যুদ্ধ করে তিনি শেষ পর্যন্ত উচ্চারণ করলেন, আমার ভুলটা কোথায়? কি চাইছো তুমি? আপনি অকারণে মেলোড্রামা করছেন। চোখ বা ঠোঁট কাঁপাচ্ছেন ঠিক আছে, হাত উঠবে কেন? ওটা পুরনো আমলের দর্শক কাঁদানোর চেষ্টা। আজকের দিনে লাইভ অ্যাক্টিং চাই। আমি তাই বিশ্বাস করি। ওরকম হাত কাঁপানোর চাইতে শুধু পাথরের মতো চেয়ে থাকা অনেক বেশি বাস্তব। টেল মি হোয়াট ইউ ওয়ান্ট। আদেশ হলো যেন। সুব্রত একটা টুল নিয়ে বিছানার পাশে বসে ছোট ছোট ডিটেল সমেত সে যা ভেবেছে খুলে বলল। বলতে বলতে তার চোখ বন্ধ হয়ে গেল এবং কথা শেষ করার সময় দিদির মুখটা সামনে এসে যাওয়ার চোখের পাতা ভিজে উঠল। সেদিকে তাকিয়ে মালিনী সোম বললেন, ঠিক আছে, একটা রিহার্সাল দিচ্ছি। আপনি রিহার্সাল দেবেন? অতীশ অবাক গলায় জিজ্ঞাসা করল। হ্যাঁ, এই প্রথম। রিহার্সালে সুব্রত কয়েকটা ত্রুটি ধরিয়ে দিল। অতীশ কুমারকেও সে আগাগোড়া পাল্টালো। তারপর নিজের মনের মতো করে টেক করলো দৃশ্যটা। সেট থেকে বেরিয়ে যাওয়ার আগে মিসেস সোম বললেন, আর ইউ স্যাটিসফাইড? সুব্রত তৃপ্তির হাসি হাসল। হ্যাঁ। ঠিক সময় ডাবিং শেষ করলো ছবির। হরিপদবাবুর অভিমান ভাঙাতে সময় লাগেনি। সুব্রত তাকে বলেছিল, মিসেস সোমকে আমি সরাসরি রূঢ় কথা বলতে পারছিলাম না। আপনি আমাকে সুযোগ করে দিয়েছিলেন। আপনি যখন নাক গলালেন তখন আমার সুবিধে হল। আপনার ওপর বর্ষণ করে আমি ওকে বোঝাতে পারলাম যে যা চাইছি তা করতে হবে। আমি সফল হয়েছি। হরিপদবাবু কথাটা বিশ্বাস করেছিলেন কিনা বোঝা যায়নি, কিন্তু এ নিয়ে আর কোনো কথা বলেননি। ডাবিং এর শেষ দিনে মিসেস সোম খবর দিয়েছিলেন ওর আসতে দেরি হবে। শুধু শেষ দৃশ্য ছাড়া সব কাজ হয়ে গিয়েছিল। মিসেস সোম এলেন বেশ বেলায়। তাকে দেখে অতীশ কুমার এগিয়ে গেল। কি হয়েছে? সঙ্গে সঙ্গে দৃঢ়ভাবে না বলতে চেষ্টা করলেন তিনি। অতীশের সঙ্গে একটাও কথা বললেন না। সুব্রতকে অনুরোধ করলেন খুব দ্রুত কাজ শেষ করতে। তপনের সংলাপ ছিল, সরমা, আমাকে ক্ষমা করো। আমি তখন ওভাবে বলো না। পর্দায় তখন সরমার ঠোঁট নড়ছে। কিন্তু আমার জন্য শুধু তপন, আমার কোনো কষ্ট নেই। আমি যখন থাকবো না তখন এ নিয়ে মন খারাপ করো না। নিঃস্বার্থভাবে কাউকে কিছু দিতে পারার মধ্যে যে আনন্দ, তা তুমি জানো না। আমি সুখী, খুব সুখী। আমি এখন চুপচাপ চলে যেতে চাই। সেই সংলাপটা বলেই ঘুরে দাঁড়ালেন মিসেস সোম। সামনের পর্দায় তখনও তার মুখের ক্লোজ আপ। সংলাপটা বলার সময় তার কণ্ঠে যেন নির্লিপ্ত আবেগ ফুটে উঠেছিল, তা স্পর্শ করেছিল সমবেত সমস্ত মানুষকে। তারা বিহ্বলভাবে দুপায়ে দাঁড়িয়ে পড়েছিল, আর মিসেস সোম তাদের মাঝখান দিয়ে মাথা উঁচু করে নীরবে বেরিয়ে গেলেন। সন্ধেবেলায় সুব্রত টেলিফোন করেছিল।
পরিচারিকা ফোন ধরে পরিচয় জানার পর বলেছিল উনি এখন কারোর সঙ্গে কথা বলবেন না। পর পর কয়েকদিন চেষ্টা করলো সুব্রত, সেই একই উত্তর। এডিটিং শেষ হয়ে গেল, সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর রিলিজের তারিখ ঠিক হয়ে গেল। ছবি দেখে হরিপদবাবু খুব উত্তেজিত। হাউস থেকে ভালো অ্যাডভান্স পাওয়া গিয়েছে। প্রত্যেকটা কাগজে খবর বেরিয়েছে মিসেস সোম 10 বছর পর ফিল্মে ফিরে এসে সুব্রত রায়ের ছবিতে অসাধারণ অভিনয় করেছেন বলে শোনা যাচ্ছে। জনসাধারণের আগ্রহ তীব্র হয়েছে ছবিটা দেখার জন্যে। অতীশ কুমার প্রায়ই তাকে জানাচ্ছে, কি ব্যাপার বলুন তো, হঠাৎ ভদ্রমহিলা এমন পাল্টে গেলেন কেন? ওর সঙ্গে যোগাযোগ করতেই পারছি না। ফোন করলে কেউ না কেউ বলে উনি ব্যস্ত আছেন। আমাকে পর্যন্ত দারোয়ান ঢুকতে দেয়নি। আপনার সঙ্গে ওর দেখা হয়? মাথা নেড়ে না বলেছিল সুব্রত। আর তখনই তার মনে হয়েছিল সুদেষ্ণার অন্তর্দৃষ্টি কত স্বচ্ছ। ম্যাডাম সোম অতীশ কুমারের সঙ্গে ততদিনই সম্পর্ক রেখেছিলেন যতদিন তার শুটিং ছিল। অতীশকে সহজ করার, সাবলীল অভিনয় করানোর জন্য তিনি এমন করেছিলেন, এটা অতীশের মাথায় ঢুকবে না। বেচারা হরিপদবাবুকে ছবি তৈরি হয়ে যাওয়ার পর থেকেই তাগাদা দিচ্ছিল সুব্রত। ম্যাডাম সোমকে তার টাকাটা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত সে স্বস্তি পাচ্ছিল না। প্রতিবারই হরিপদবাবু বলছিলেন, আরে দাঁড়ান মশাই, 2-1 মাসে সুদ বাড়ছে এই তো, তা বাড়ুক, সব সুদে আসলে পুষিয়ে দেব দেখবেন। কিন্তু রিলিজের তারিখ ঠিক হওয়া মাত্র সুব্রত টাকাটা আদায় করলো হরিপদবাবুর কাছ থেকে। সুদের হিসাব যখন ভদ্রলোক চাইলেন তখন সত্যি কথাটা না বলেও পারল না। চমকে গেলেন হরিপদবাবু। তার চোখ মুখে অবিশ্বাস স্পষ্ট। সুব্রত পকেট থেকে ম্যাডাম সোমের চিঠিটা বের করে তাকে দেখালো। তারপর বলল, মিথ্যে বলে আপনার কাছ থেকে সুদ আদায় করতে পারতাম কয়েক হাজার টাকা, করিনি। সুতরাং এ বিষয়ে কাউকে কোনো গল্প করবেন না। মৃত মানুষের মতো মাথা নাড়লেন হরিপদবাবু। নিজের লজ্জার কথা নিজের মুখে কি করে বলবো? একজন অ্যাক্ট্রেসের টাকায় ছবিটা শেষ করলাম। এ যে বিনোদিনী, বিনোদিনীর গল্প জানেন? স্টার থিয়েটারের। সুব্রত বলছিল, যাত্রা করবেন না? আপনি কি আমার সঙ্গে ওর কাছে যাবেন? কেন? ভীষণ দুর্বল মনে হচ্ছিল হরিপদবাবুকে। ম্যাডাম সোমের কাছ থেকে টাকা আনা হয়েছে শোনার পর থেকেই কেমন যেন মিইয়ে গেলেন ভদ্রলোক। বাহ, রিলিজের দিন দেখতে আসার জন্য নেমন্তন্ন করবেন না? যাওয়া উচিত, অবশ্যই যাওয়া উচিত, কিন্তু যেতে আমার ভয় করছে। সুব্রতবাবু, আপনি বরং যান, আপনার সঙ্গে সম্পর্কটা ভালো। এই টাকাটা দিয়ে আসুন আর নেমন্তন্ন বলবেন আমরা সব ব্যবস্থা নেব। পুলিশ থাকবে যাতে শো দেখে তিনি ভালোভাবে বাড়ি ফিরে যেতে পারে। কোনো চিন্তা করতে হবে না। হরিপদবাবুকে এই মুহূর্তে একদম অন্যরকম মানুষ বলে মনে হচ্ছিল। এখন কলকাতা শহরে যেদিকে তাকাও শুধু মালিনী সোমের মুখ, সেই ভুবনজয়ী হাসি। পরিচালক সুব্রত রায়ের নামটাও মানুষের নজরে পড়ছে এখন। সুব্রত ঠিকই ভেবেছিল এই মহিলাকে দেখতে এসে লোকে একটা ভালো ছবি দেখে ফেলবে। সুব্রতর আশা পূর্ণ হলো। অ্যাডভান্স টিকিট কেনবার জন্য মানুষ লাইন দিয়েছে শেষ রাতে। এক হাতে নিমন্ত্রণপত্র, অন্য হাতে ব্রিফকেসটা নিয়ে সুব্রত হাজির হলো আলিপুরে। ওর খুব ইচ্ছে ছিল সুদেষ্ণার সঙ্গে যাক, কিন্তু সুদেষ্ণা রাজি হয়নি। বলেছিল, এটা তোমাদের ব্যবসার ব্যাপার, তুমিই যাও। তাছাড়া আমি কোন যুক্তিতে যাব? মানে? সুব্রত হেসে ফেলেছিল। তুমি আমার বউ হচ্ছ। হই আগে, তার আগে তো কোনো সম্পর্ক নেই, তাই না? সুব্রত জানে সুদেষ্ণাকে আর রাজি করানো যাবে না। মানুষের আবেগ তার নিজের পথে চলে। টাকাটা সঙ্গে নিয়ে যেতে খুব অস্বস্তি হচ্ছিল আজ। অথচ যেদিন নিয়ে এসেছিল সেদিন কোনো দুশ্চিন্তা ছিল না। একটা বিরাট পাহাড় মাথার উপর থেকে সরে যাওয়ার আনন্দটাই তখন বড় হয়ে দাঁড়িয়েছিল। গেটে দারোয়ান নেই। সুব্রত ট্যাক্সি থেকে নেমে একটু ইতস্তত করতে লোকটা খৈনি টিপতে টিপতে এগিয়ে এলো। আরে সাহাব, আপ ম্যাডামের সঙ্গে দেখা করব। রেট তো নেই হোগা। কেন? খুব জরুরি দরকার। সুব্রত অনুনয় করলো যেন। মেম সাব উঠি মে নেহি হ্যাঁ। কোথায় গিয়েছেন? দারোয়ান কিছু ভাবলো। সুব্রতর মুখের দিকে তাকিয়ে তার দয়া হলো যেন। সে বলল, আপ মেরে সাথ আইয়ে। তাকে নিয়ে বাগান পেরিয়ে সিঁড়ির কাছে আসতেই সেই পরিচারিকার দর্শন মিলল।
দারোয়ান ফিরে যেতেই সুব্রত বলল, ম্যাডামের সঙ্গে আমার দেখা হওয়া খুব দরকার। কাল আমাদের ছবি রিলিজ করছে। জানি, কিন্তু দেখা হবে না। কেন? ও নিষেধ আছে। কিন্তু এই টাকাটা তো ওকে পৌঁছে দিতেই হবে, লাখ টাকার উপরে আছে। ব্রিফকেসটা সামান্য তুলে দেখালো সে। পরিচারিকার মুখটা পাল্টে গেল টাকার কথা শুনে। তারপর মাথা নাড়ল সে। কিন্তু অসম্ভব, দেখা করতে দেবে না। নার্সিংহোমে? নার্সিংহোমে? সুব্রত আঁতকে উঠল। নার্সিংহোমে মানে? আর তখন মুখে আঁচল চেপে ডুকরে উঠল পরিচারিকা। কাউকে যেন না বলি উনি হুকুম দিয়েছে, কিন্তু আমি আর পাচ্ছি না। কি হয়েছে ওর? জানি না। মাথা ঝাঁকালো পরিচারিকা। গলায় কান্না পাক খাচ্ছে। খুব ভারী রোগ। কবে হয়েছে? অনেক দিন, এখন বাড়াবাড়ি। অনেক দিন? 4 মাস আগেও? হ্যাঁ, তারও আগে। সুব্রত কোনো হিসেব পাচ্ছিল না। কি এমন অসুখ যাতে ম্যাডাম সোম দীর্ঘকাল ধরে ভুগছেন, এবং সেই অসুখ নিয়ে তিনি তার ছবিতে কাজ করে গেছেন? সে জিজ্ঞাসা করল, কোন নার্সিং হোমে আছেন? পার্ক স্ট্রিটে। বলেই মেয়েটি উঠল। দোহাই, আর কাউকে বলবেন না। সুব্রত মাথা নাড়ল। তারপর ধীরে ধীরে বেরিয়ে এসে ট্যাক্সিতে উঠল। এখন তার কাছে কয়েকটা ব্যাপার স্পষ্ট হয়ে গেল। কেন মিসেস সোম কথায় কথায় বলতেন, আমি খুব টায়ার্ড? কেন বলতেন, আমার হাতে বেশি সময় নেই সুব্রত? 2 মাসের মধ্যে ছবির কাজ শেষ করার চুক্তিটার কারণও বোঝা গেল। কিন্তু কি এমন অসুখ যা মিসেস সোম প্রাণপণে চেপে ছবিতে কাজ করে গেলেন? ডাবিং এর শেষ দিন ওকে খুব কাহিল দেখাচ্ছিল। দেরি করেও এসেছিলেন। মনে হয়েছিল শরীর ভালো নেই। কিন্তু পার্ক স্ট্রিটের সেই নার্সিং হোমের সামনে ট্যাক্সি থেকে নামল সে। সামনেই একটা বিরাট হোর্ডিংয়ে ম্যাডাম সোমের ছবি, মালিনী সোম অভিনীত সুব্রত রায়ের ছবি। সেদিকে তাকাতে মনটা বিষণ্ণ হয়ে গেল তার। শরীরের সমস্ত অসুস্থতাকে অতিক্রম করে কেউ অমন হাসতে পারে? এখন ভিজিটার্সদের ভেতরে যাওয়ার সময় নয়। রিসেপশনে ম্যাডামের নাম বলতে একটা রহস্যের মুখোমুখি হলো সে। ম্যাডাম আছেন কিনা তা এরা স্পষ্ট করে বলতে চায় না। সুব্রত বুঝতে পারল এই গোপনীয়তা ম্যাডামেরই নির্দেশ। বাংলাদেশের জনপ্রিয় তারকা নিজেকে গোপন রাখতে চান। শেষ পর্যন্ত সে স্পষ্ট বলল, দেখুন, আমিও আত্মীয়, চিকিৎসার জন্য আমায় টাকা আনতে বলেছিলেন। বলেই ব্রিফকেসটা খুলে টাকাগুলো দেখালো সে। লোকটা খুব ঘাবড়ে গেল এবার। তারপর বলল, আপনি একবার ডক্টর মুস্তাফির সঙ্গে দেখা করুন, উনি ওর ট্রিটমেন্টে আছেন। ডক্টর মুস্তাফি প্রবীণ এবং বিখ্যাত। সুব্রত তাকে অনুরোধ করল, আমি ওর সঙ্গে দেখা করতে চাই, আজই। অসম্ভব। আমি ডাক্তার হিসেবে কাউকে অনুমতি দিতে পারি না। কিন্তু আপনি ওর কে হন? আত্মীয়, খুব কাছের মানুষ। ডক্টর মুস্তাফি হাসলেন। সে কি, কাছের মানুষ হয়েও জানতেন না? সুব্রত ঠোঁট কামড়াল। উনি কখনো বলেননি কি হয়েছে ওর? ব্লাড ক্যান্সার। ইটস লাস্ট স্টেজ। শিউরে উঠল সুব্রত। তার চোখের সামনে এখন অজস্র হলুদ ফুলকি। জীব হঠাৎ নিঃসাড় হয়ে গেল। কিছু চিন্তা করার শক্তিটা যেন আচমকা নিভে গেল। কোনো রকমে সে উচ্চারণ করল, অসুখটার নাম উনি জানেন? নিঃশব্দে মাথা নাড়লেন মুস্তাফি। তারপর সামান্য চুপ করে থেকে বললেন, অসম্ভব মনের জোর মহিলা। প্রত্যেক সপ্তাহে এসে একবার চেক আপ করিয়ে যেতেন। ছবি করা তো ছেড়ে দিয়েছিলেন, কিন্তু হঠাৎ আমাকে অনুরোধ করলেন ওকে শেষ ছবি করার অনুমতি দিতে হবে। আমি প্রথমে রাজি হইনি। পরে ভাবলাম, যদি এতে মনে শান্তি আসে তো আসুক, কিন্তু তাতে আরো বেশি ক্ষতি হলো। আফটার অল, ক্ষতিটা হতোই। এখন কেমন আছেন? সুব্রতর শরীর ঝিমঝিম করছিল। আজ ভালো, কাল খারাপ। ইট ডিপেন্ডস। নিশ্চয়ই জানেন, এই রোগে আমরা শুধু চেষ্টা চালিয়ে যেতে পারি মাত্র। আজকে হয়তো চেতনা নেই, কালকে আবার অনেকটা নর্মাল। এখন রিপ্লেসড ব্লাডের ডিউরেশন খুব কমে এসেছে। আমি দেখা করতে চাই। নো, অন্তত আজ হবে না। মনে হয় কাল উনি কথা বলতে পারবেন। 3rd ফ্লোরে 110 নম্বর ঘর। বাই দ্য ওয়ে, আপনি যখন ওর খুব কাছের মানুষ, তখন আশা করবো এখনই খবরটা বাইরে চাউর করবেন না। উনি এটা চান না। আপনার নামটা যেন কি বললেন?
ডক্টর মুস্তাফি চলে যাওয়ার আগে প্রশ্নটা করলেন, সুব্রত রায়? সারাটা দিন পাগলের মতো ঘুরল সুব্রত। অকারণে একা একা বারংবার সে ফিরে এলো সেই বিশাল নার্সিংহোমের সামনে। পার্কের বেঞ্চিতে বসে উদ্দেশ্যহীনভাবে তাকিয়ে রইল। ওই বাড়ির একটা ঘরে মিসেস সোম রয়েছেন এখন চুপচাপ মৃত্যুর প্রতীক্ষায়, অথচ সে কথা ঘুণাক্ষরে টের পেতে দেননি তাকে। নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছিল তার। ছবি করার বাসনায় সে ভদ্রমহিলাকে বাধ্য করেছে পরিশ্রম করতে, জোর করে মৃত্যুকে আরো কাছে এগিয়ে এনেছে। আজ তার ছবি মুক্তি পাচ্ছে। সারা দেশে প্রচন্ড কৌতূহল। এসবই সম্ভব হলো মহিলার জন্য। নিজের ভবিষ্যতের কথা জানতেন বলে তিনি ছবি শেষ করার জন্য টাকা দিলেন। একটা প্রচন্ড কষ্ট সারাদিন সুব্রতকে কুড়ে কুড়ে খেল। এ কথা কাউকে বলা যাবে না। দধিচির দান যে নেয় তার মুখ বন্ধ থাকে। এখন যে কোনো আনন্দ তার কাছে বিস্বাদ হয়ে গেছে। দুপুর ৩টেতে ছবি রিলিজ করল। প্রেক্ষাগৃহের উপরে বিশাল ব্যানারে মালিনী সোমের বিখ্যাত হাসি, হাউসফুল বোর্ডে ম্যাটিনি ইভিনিং নাইট লেখা। প্রচুর লোক ভিড় করেছে। ব্ল্যাকাররা টিকিটের বাড়তি দর হাঁকছে। প্রেক্ষাগৃহের উল্টো ফুটপাথে সুব্রত ব্রিফকেস হাতে দাঁড়িয়েছিল। তাকে কেউ চেনে না, কেউ লক্ষ্যই করছে না। সবার নজর মালিনী সোমের মুখের দিকে। কাল সারা রাত একটু ঘুমোতেও পারেনি সে। কারোর সঙ্গে দেখা করেনি, এমনকি আজকের দিনে সুদেষ্ণার সামনেও দাঁড়াতে চায়নি। হরিপদ সাহা বারংবার ফোন করেছেন, লোক পাঠিয়েছেন, তবু সে আড়ালে থেকেছে। নিজের কাছে সে কোনো কৈফিয়ত দিতে পারছিল না। ভদ্রমহিলা কিছুতেই রাজি হচ্ছিলেন না, সে বাধ্য করেছে। ছবির দিকে তাকিয়ে সে মনে মনে বলল, তুমি মোরে পড়েছ সম্রাট, কিন্তু এ কেমন সাম্রাজ্য। বিকেলে নার্সিংহোমে এলো সুব্রত, হাতে ব্রিফকেস, রজনীগন্ধা। সারাদিন স্নান খাওয়া হয়নি তার। সোজা ১১০ নম্বর ঘরের পর্দার সামনে চলে এসে এক মুহূর্ত অপেক্ষা করল। তারপর কাপা হাতে পর্দা সরিয়ে ভেতরে পা রাখতেই স্তব্ধ হয়ে গেল সে। ঘরে কেউ নেই। সাদা বিছানা, শূন্য। ভীষণ ক্যাটক্যাটে দেখাচ্ছে সাদাটা। বুকের ভেতর হু হু করে উঠল তার, আর সঙ্গে সঙ্গে কষ্টটা কান্নার চেহারা নিয়ে নিতে থাকলো। আর ঠিক তখনই পেছনে গলা শুনল, কি চাই? সুব্রত অস্পষ্ট দেখলো একজন নার্স দাঁড়িয়ে আছেন। সে মাথা নাড়ল। কিছু চাই না তার, আর কিছু চাওয়া নেই। কার কাছে এসেছিলেন? নার্সের গলায় কৌতূহল। মালিনী সোম। সুব্রত মাথা নিচু করে করিডোরে বেরিয়ে। তার পায়ে জোর নেই। আপনার নামটা জানতে পারি? সুব্রত অবাক হয়ে তাকালো। তারপর বলল, সুব্রত রায়। মেয়েটি হাসলেন। এদিকে আসুন। বিস্মিত সুব্রত দেখল ঠিক উল্টো দিকের দরজায় দাঁড়িয়ে পর্দাটা সামান্য সরিয়ে নার্স বললেন, উনি এখানে। বিছানায় হাঁটু মুড়ে বসে আছেন মালিনী সোম। তার পিছনে দুটো বালিশ, পরনে সাদা জামা, সাদা শাড়ি। শরীরে কোথাও রক্ত নেই। গায়ের রং ওই সাদা কাপড়ের মতো নিরক্ত। গলায়, চোখের কোণে, মুখের সর্বত্র ভাঁজ। ভীষণ প্রৌঢ়া দেখাচ্ছে ওকে। অথচ চোখাচোখি হওয়া মাত্র উজ্জ্বল দাঁতে হাসলেন। ছবির খবর কি? পাশ করেছ? সুব্রত ঠোঁট নাড়ল। তার কথা বলার শক্তি ছিল না। তোমার কিন্তু খুব নাম হবে, দেখো। অনেক ছবি পাবে তুমি এবার থেকে। কাল মুস্তাফি বললেন তুমি এসেছিলে, ওই ঘরে গিয়েছিলে? মাথা নেড়ে হ্যাঁ বলল সে। শূন্য বিছানা দেখলে? ঠোঁট চাপল সুব্রত। কি মনে হলো? অনেক নাটকীয় সংলাপের চেয়ে একটি শূন্য বিছানা বেশি এফেক্টিং নয়? আবার হাসে। তারপর অন্য গলায় বললেন, শেষ দৃশ্যটা তোমার মনের মতো করতে পারিনি হয়তো। কি করে পারব? জীবনের সত্যি আর অভিনয়ের সত্যিটা যে আলাদা। তোমার দিদির অনুভূতি আমি কি করে পাব? ভীষণ অন্যরকম হতে গিয়ে সামলে নিলেন। শুনলাম তুমি টাকা নিয়ে এসেছিলে, ওটা রামকৃষ্ণ মিশনকে দিয়ে দিও। চোখ বন্ধ করলেন মালিনী সোম। সুব্রতর ঠোঁট থেকে শব্দ হলো, দিদি। না, আমি যখন থাকবো না তখন এই নিয়ে মন খারাপ করো না। নিঃস্বার্থভাবে জীবনে তো কিছু করিনি, তাই এবার যে আনন্দ পেলাম
যে আনন্দ তুমি দিলে তার তুলনা নেই। আমি সুখী, খুব সুখী। আমি এখন চুপচাপ চলে যেতে চাই। কথাগুলো বলে বড় বড় চোখে তাকালো মালিনী সোম। কি হলো ডিরেক্টর মশাই, সংলাপটা ঠিকঠাক বলতে পারলাম? তারপরে খিলখিলি হাসি। সুব্রত, যে যার নিজের মতো, কেউ অন্যের মতো হতে পারে না। কিন্তু কি আশ্চর্য, তুমি দাঁড়িয়ে রইলে ফুলগুলো দেবে না? সুব্রত অসারে এগিয়ে এসে ফুলগুলো এগিয়ে ধরতে দু হাতে সেটাকে ধরলেন মালিনী সোম। তারপর হঠাৎ ডুকরে উঠলেন। কিছুই করতে পারলাম না সুব্রত, জীবনটা মিছিমিছি নষ্ট হলো। সুব্রত মাথা নাড়ল। না, না মানে? সুব্রতর সমস্ত শরীর কাঁপছিল, কান্নাটাকে সে চেপে রাখতে পারছিল না। এই মহিলা তাকে মায়ের মতো শক্ত জমিতে দাঁড় করিয়ে চলে যাচ্ছেন। মালিনী সোম ওর হাত ধরলেন। ছি, কেঁদো না। একজন ভালো পরিচালক ঈশ্বরের মতন, সমস্ত আবেগের ওপরে যেতে হয় ওকে। তুমি বড় হও ভাই। শেষ হলো অহংকার। ভালো লাগলে লাইক করবেন, মতামতও জানাতে পারেন। যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাঠ করা অন্যান্য গল্প উপন্যাসগুলিও শুনে দেখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।